সদ্য কলোনিতে থাকতে আসা এক ব্যক্তির মা হঠাৎ করেই কাকতালীয়ভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক তদন্তের পরেও ওই মহিলাকে খুঁজে না পেলে ওই কলোনিতেই থাকা এক গৃহবধূর ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। তাই সে কাউকে কিছু না জানিয়ে ওই বৃদ্ধ মহিলার মিসিং হয়ে যাওয়ার পেছনের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে। আর এই তদন্ত থেকেই বেরিয়ে আসতে শুরু করে একের পর এক মর্মান্তিক ঘটনা, যা জানলে শরীর শিউরে উঠবে। এমনই সব থ্রিলার, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সুখসমা দর্শিনী মুভিটি। মুভির শুরুতেই প্রিয়া এবং তার বান্ধবীকে একটা ক্যাফের বাইরে বসে থাকতে দেখা যায়। সেখানে প্রিয়ার বান্ধবী তার জন্য একটা সিভি তৈরি করছিল। আর তখন প্রিয়া তাকে বলে তার জবের এক্সপিরিয়েন্স 2 বছরের জায়গায় 4 বছর করে দিতে। তখন তার বান্ধবী তাকে বলে, এটা তো মিথ্যে, যদি তুমি ধরা পড়ে যাও। প্রিয়া তখন তাকে বলে, এতে ধরা পড়ার কোনো ভয় নেই, আমি কাজটা আগে থেকেই জানি, তাই চিন্তার কোনো কারণ নেই, প্লিজ তুমি একটু এটা করে দাও, চাকরিটা আমার লাগবেই। ঠিক এই সময়ে প্রিয়া এবং তার বান্ধবী তাদের গাড়ির সাইরেন শুনতে পায়। তাই তারা দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে এসে লক্ষ্য করে তার গাড়ির পেছনের ব্যাকলাইটটা কেউ ভেঙে দিয়েছে। অন্যদিকে অ্যান্থনিকে সকালবেলায় বাড়ির রান্নাঘরে কিছু একটা রান্না করতে দেখা যায়। একই সাথেই সে একটা লোকের সঙ্গে ফোনে কথা বলছিল। তবে কথা বলতে বলতে সে এটা ভুলেই গিয়েছিল যে গ্যাসে সে দুধ গরম করতে বসিয়েছে। সাথে সাথেই দেখা যায় দুধটা উতরে পুরো গ্যাসের উপরে ছড়িয়ে যায়। এটা দেখে সে তাড়াতাড়ি সেখানে এসে গ্যাসের ওপর থেকে দুধের পাত্রটা নামিয়ে পুরো গ্যাসটাকে ভালোভাবে মুছে ফেলে, যাতে তার স্ত্রী বুঝতে না পারে যে এখানে দুধ পড়েছিল। এরপর বেঁচে যাওয়া বাকি দুধটা অ্যান্থনি তার মেয়েকে খেতে দেয়। তবে সেই দুধটা স্বাদ কিছুটা অন্যরকম হওয়ায় বাচ্চাটি খেতে পাচ্ছিল না। এরপর প্রিয়া ডাইনিং টেবিলের কাছে এসে অ্যান্থনিকে বলে, তোমাকে আমি কতবার বলেছি যে ইন্ডাকশনে দুধ গরম করবে না। তখনই অ্যান্থনি বুঝতে পারে সে এত ভালোভাবেও পরিষ্কার করার পরেও তার স্ত্রী দুধ উচ্চে পড়ার ব্যাপারটা জানতে পেরে গেছে। এরপরেই অ্যান্থনি মুখে একটা মুচকি হাসি নিয়ে সেখান থেকে উঠে অফিস যাওয়ার জন্য রেডি হয়। অ্যান্থনি মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেই প্রিয়া দ্রুত বাড়ির মধ্যে গিয়ে রেডি হয়ে সেই কোম্পানিতে চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে সেখানে আসার পরেই প্রিয়া তার প্রতিবেশী স্টেফিকে দেখতে পায়। স্টেফিও তাকে দেখে কিছুটা অবাক হয়। ঠিক এই সময় স্টেফির ইন্টারভিউ ডাক আসলে সে সেখান থেকে চলে যায়। ইন্টারভিউটা শেষ হওয়ার পরে প্রিয়া এবং স্টেফি একই গাড়িতে করে আসে। বাড়ি ফেরার পথে প্রিয়া স্টেফিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। এরপর প্রিয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসলে প্রিয়া এবং স্টেফি একই কলোনিতেই থাকে। স্টেফি একজন সিঙ্গেল মাদার, কয়েক মাস আগেই তার ডিভোর্স হয়েছে। তাছাড়া এই কলোনির মধ্যে যত মহিলারা রয়েছে তারা সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করে। কলোনিতে যদি কারো কিছু হয়ে থাকে বা কারো ব্যাপারে কোনো কিছু জানতে হলে তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ব্যবহার করে। পরের দিন সকালবেলায় প্রিয়া তার জানালা দিয়ে একটা লোককে দেখতে পায় যে একটা বিড়ালকে ঢিল দিয়ে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং একটা সময় সেই বিড়ালটাকে তাড়িয়ে সেখান থেকে চলে যায়। প্রিয়া জানতে পারে তাদের সামনের ওই বাড়িটাতে ম্যানুয়েল তার মা গ্রেসিকে নিয়ে থাকবে। আর তারা এটা নিয়েই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গসিপ করতে থাকে। সারোজা নামের একজন মহিলা বলে সে ম্যানুয়েল এবং গ্রেসিকে আগে থেকেই চেনে। এই ম্যানুয়েল এবং গ্রেসির শহরে একটা বড় বেকারি রয়েছে। ম্যানুয়েলের ছোট বোন ডায়না সে এখন নিউজিল্যান্ডে থাকে। এখানে সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মানুষটার শহরে এত বড় একটা বেকারি রয়েছে, এত বড় একটা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই ভাড়া বাড়িতে থাকতে এলো কেন? আর ঠিক এই প্রশ্নটাই ওই কলোনির একজন ব্যক্তি ম্যানুয়েলকে করে বসে। ম্যানুয়েল তখন বলে, আসলে মায়ের বয়স হয়েছে, কোন মুহূর্তে কি হয়ে যায় তা তো বলা যায় না, তাই ভাবলাম মা এত বছর যে বাড়িটাতে কাটিয়েছে তাকে সেই বাড়িতেই নিয়ে আসি। জীবনের শেষ মুহূর্তটা হয়তো এখানে কাটালে তার ভালো লাগবে। তাছাড়া বেকারির কাছে থাকলে সর্বদাই বিজনেস নিয়ে মাথা ঘামাতে হয়। এর একদিন পরেই ম্যানুয়েলের বাসায় প্রিয়া এবং অ্যান্থনি আসে একে অপরের সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য। সেখানে যাওয়ার পর প্রিয়া এবং অ্যান্থনি দেখতে পায় ম্যানুয়েল তার মা গ্রেসির ঠিক কতটা যত্ন করে। আর এটা দেখে প্রিয়ার বেশ ভালো লাগে, কারণ ম্যানুয়েল তার মাকে একটা ছোট্ট বাচ্চার মতো যত্ন করছিল। এর পরের দিন যখন কলোনির সমস্ত লোক যে যার কাজে চলে যায় তখন ম্যানুয়েল একটা লাঠি নিয়ে বাইরে বের হয়, যেটার মাথার ভেতরে একটা লাল কাপড় বাঁধা ছিল। ম্যানুয়েল তার বাড়ির পেছনে বেশ কিছুটা দূরে এসে একটা জায়গা বাছাই করে এবং সেই লাঠিটাকে সেখানে পুঁতে কিছুটা দূরে গিয়ে দেখতে থাকে দূর থেকে এই লাঠিটাকে দেখা যাচ্ছে কিনা। এছাড়াও ম্যানুয়েল সেই কলোনির সমস্ত লোকের উপর নজর রাখতে থাকে। এইভাবেই নজর রাখতে রাখতে সে স্টেফিকে দেখতে পায়। সে জানতে পারে স্টেফি একজন সিঙ্গেল মাদার আর সে এখন একটা চাকরির খুঁজে ঘুরে বেড়াচ্ছে। তাই ম্যানুয়েল তার সঙ্গে কিছুটা ফ্রেন্ডশিপ করার জন্য স্টেফিকে তার গাড়িতে লিফট দেওয়ার কথা বলে। স্টেফিও তেমন একটা কিছু না ভেবে গাড়িতে উঠে বসলে ম্যানুয়েল স্টেফিকে বলে, আমি তোমার ফেসবুক প্রোফাইল চেক করেছি, তুমি একজন সিঙ্গেল
সিঙ্গেল মাদার। এছাড়াও সে স্টেফিকে তার ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে বেশ অনেক কিছুই বলতে থাকে, যেগুলি সে তার উপর নজর রেখে জানতে পেরেছিল। আসলে সে স্টেফিকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সে স্টেফিকে পছন্দ করে, আর স্টেফিও তার কথাবার্তায় কিছুটা ইমপ্রেস হয়ে তাকে পছন্দ করতে শুরু করে। আসলে ম্যানুয়েল স্টেফির সঙ্গে ভালোবাসার নাটক করে তার প্রতিবেশীদের সম্পর্কে আরো ডিটেলসে জানতে শুরু করে। যাই হোক, এভাবেই বেশ কিছুদিন কাটার পর হঠাৎ করেই একদিন ম্যানুয়েলের মা গ্রেসি বাড়ি থেকে বাইরে বের হয়। প্রিয়া তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে গ্রেসি অদ্ভুতভাবেই তার সঙ্গে কোনো কথা না বলে বাড়ির ভেতরে চলে যায়। একই সাথে প্রিয়া খেয়াল করে ম্যানুয়েল তার বাড়ির দরজা জানালা সবসময় বন্ধ রাখে। পরের দিন সকালে ম্যানুয়েল ঘুম থেকে উঠে তার বাড়ির ছাদে একটা বড়সড় গোসাপ দেখতে পায়। ম্যানুয়েল সেটাকে মেরে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তবে অন্যদিকে প্রিয়া ম্যানুয়েলকে এই কাজটা করতে দেখে ফেলে। সেই দিন রাতেই দেখা যায় ম্যানুয়েল ওই কলোনির সমস্ত ছেলেদেরকে তার বাড়িতে ইনভাইট করে, আর সেই গোসাপের মাংসটাকে কেটে সেটাকে রোস্ট করে সবাইকে খাওয়ায়। এরপর সেখানকার বেশ কিছু লোক যখন ম্যানুয়েলকে এটা খেতে বলে, সে তখন বলে আজ আমার উপবাস, তাই আজ সে মাংস খাবে না। এরপরেই ম্যানুয়েল তার আঙ্কেল রয় এবং বন্ধু জনসনের সঙ্গে দেখা করে। ম্যানুয়েল তার আঙ্কেলকে বলে, আমি আমার বাড়ির পেছনে এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যে জায়গাটাতে কারো নজর পড়বে না, অর্থাৎ সেই জায়গাটাতে যদি আমরা আমাদের কাজটা করি তাহলে কেউ জানতে পারবে না। অন্যদিকে অ্যান্টনি তার অফিসে প্রমোশন পায়, তবে একই সাথেই তার চাকরিটাও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তাই অ্যান্টনি দ্রুত এই খবরটা প্রিয়াকে জানায়, আর প্রিয়াও তখন অ্যান্টনিকে জানায় সেও চাকরির জন্য যে ইন্টারভিউটা দিয়েছিল তার ফার্স্ট রাউন্ডে সে পাস করে গেছে এবং কিছুদিনের মধ্যেই তার সেকেন্ড রাউন্ডের ইন্টারভিউ রয়েছে। তাই প্রিয়া অ্যান্টনির সঙ্গে কথা বলে ঠিক করে এই মাসের 19 তারিখে তাদের যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সে কলোনির সবাইকে ইনভাইট করবে। তারপর আর কি, সে তার কলোনির সবাইকে তার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ব্যাপারটা জানিয়ে ইনভাইট করে। পরের দিন স্টেফি এবং ম্যানুয়েল যখন একটা রেস্টুরেন্টে মিট আপ করে, তখনই স্টেফি তাকে প্রিয়া এবং অ্যান্থনির ম্যারেজ অ্যানিভার্সারি সম্পর্কে বলে। স্টেফি তাকে বলে, তোমাকে ওরা ইনভাইট করেনি তো কি হয়েছে, আমাকে তো করেছে, তুমি আমার সঙ্গে যাবে। ম্যানুয়েল এই সমস্ত কিছু জানার পর বুঝতে পারে সেই দিন কলোনির সবাই ওই অ্যানিভার্সারি পার্টিতেই ব্যস্ত থাকবে। এভাবেই সে কিছুক্ষণ স্টেফির সঙ্গে কথা বলার পর কিছুটা দূরে এসে তার আঙ্কেল রয়কে ফোন করে আর তাকে জানায় 19 তারিখে কলোনিতে একটা পার্টি রয়েছে, আর ওই পার্টিতে সবাই বিজি থাকবে। এই সুযোগেই আমাদেরকে আমাদের কাজটা করে ফেলতে হবে। আর এই ঘটনাটা রয় যখন জোন্সকে জানায়, তখন সে দ্রুত একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে আসার পরে সে কিছু কেমিক্যাল এবং বড় একটা জলের ড্রাম কিনে নেয়। আর এইভাবেই দেখতে দেখতে চলে আসে প্রিয়া এবং অ্যান্থনির অ্যানিভার্সারির দিন। তাদের বাড়িতে জমজমাট ভাবে পার্টি শুরু হয়। কলোনির প্রায় সবাই তাদের বাড়িতে উপস্থিত, আর আমরা দেখতে পাই তাদের সঙ্গে সেখানে ম্যানুয়েলও উপস্থিত রয়েছে। আর ম্যানুয়েলের সেখানে আসার মূল কারণ হলো যাতে ওই দিন কলোনিতে কিছু হলে তাকে কেউ সন্দেহ না করে। আর ঠিক এখান থেকেই কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয়, যেখানে ম্যানুয়েল তার আঙ্কেল রয়কে ফোন করে বলে, সমস্ত প্ল্যান রেডি, তুমি তোমার কাজটা করতে পারো। এরপর সে ফোনটা রেখে পুরো বাড়িতে একাধিক কাগজপত্র ছড়িয়ে দেয়। একই সাথেই বাড়ির একটা জানালাও খুলে দেয় এবং তার সামনেরই একটা চেয়ারে একটা কাপড় রেখে তার উপর গরম ইস্ত্রি চাপিয়ে দেয়। আর এই সব কিছু করার পরেই সে ওই পার্টিতে গিয়ে উপস্থিত হয়েছিল। সিন বর্তমানে ফিরলে দেখা যায় প্রিয়া এবং অ্যান্থনি যখন তাদের অ্যানিভার্সারি কেকটা কাটতেই যাচ্ছিল, ঠিক তখনই প্রিয়া দেখতে পায় ম্যানুয়েলের বাড়িতে আগুন ধরে গেছে। আর সে চিৎকার করে এটা সবাইকে বলে। ওই পার্টিতে উপস্থিত সমস্ত মানুষেরা এটা দেখার পর সবাই ম্যানুয়েলের বাড়িতে চলে আসে এবং কোনো রকমে তার বাড়ির ভেতরের আগুনটা নিভিয়ে ফেলে। তবে তারা সবাই খুব ঘাবড়েছিল, কারণ ওই ঘরের ভেতরে ম্যানুয়েলের মা গ্রেসি ছিল। আগুন নেভানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। তবে তারা পুরো বাড়িটা ভালো করে খুঁজলেও সেখানে গ্রেসিকে দেখতে পায় না। এরপর পুলিশ অফিসাররা সেখানে একটা কাপড় দেখতে পায় যার ওপরে একটা ইস্ত্রি রাখা ছিল। তাই তারা মনে করে মূলত এই কাপড়ের ওপরে গরম ইস্ত্রি রাখার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ যখন ম্যানুয়েলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ম্যানুয়েল তাদেরকে বলে হয়তো তার মা নিজেই ভুলে এই কাজটা করেছে। আসলে তার মায়ের অ্যালঝাইমারের রোগ ছিল, আর এই রোগের কারণে তার মা প্রায়ই সবকিছু ভুলে যায়। সে বলে, এই কারণেই আমি আমার মাকে সর্বদাই ঘরে রাখি, কারণ সে যদি কোনোভাবে বাড়ির বাইরে চলে যায় তাহলে সে বাড়ি ফেরার রাস্তাটাই ভুলে যাবে। এরপর পুলিশ ম্যানুয়েলকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার মাকে ঠিক খুঁজে বের করব। পুলিশেরা এবার পুরো এরিয়াটাকে ভালোভাবে তল্লাশি করা শুরু করে। তবে এর মধ্যে কন্ট্রোল রুম থেকে একজন অফিসারকে ফোন করে জানানো হয় ম্যানুয়েলের মাকে রেল লাইনের পাশ থেকে পাওয়া গেছে। তাই ম্যানুয়েল পুলিশের সঙ্গে তার মাকে নিয়ে আসতে যায়। এক প্রতিবেশী তাকে বলে, এভাবে তোমার মাকে একা রাখা ঠিক হবে না, তার দেখাশোনার জন্য একটা নার্সকে রাখতে হবে। তখন অ্যান্থনি ম্যানুয়েলকে বলে, আমি একজন নার্সকে চিনি, তার নাম ব্লেসি। এই সব কিছুর পরে অ্যান্থনি বাড়ি ফিরলে প্রিয়া তাকে বলে, আমার ম্যানুয়েলের কথা শুনে কিছুটা সন্দেহ হচ্ছে, কারণ সে বলল তার মায়ের অ্যালঝাইমার রোগ রয়েছে,
কিন্তু আমার তার মাকে দেখে কখনোই এমনটা মনে হয়নি। সে তার সমস্ত কিছু কাজকর্ম একদম পারফেক্ট ভাবে করে। আমি প্রায় দিনই রান্না করার সময় রান্নাঘরের জানালা থেকে তাকে দেখতে পাই। ম্যানুয়েলের মা বাড়িতে ঢোকার সময় জুতোটা বাইরে খুলে প্রবেশ করে, ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলে টাইম মতো সুইচটা অফ করে, এমনকি ঘুমানোর আগে রীতিমতোই চশমাটাকে খুলে ঘুমোয়। এরপরেও কি তোমার মনে হয় ম্যানুয়েল তার মায়ের ব্যাপারে যা কিছু বলেছে সবকিছু সত্যি? পরের দিন সকালে ম্যানুয়েল স্টেফিকে বলে, কাল আমি একটু বাইরে বেরোবো, আসতে হয়তো বিকেল হয়ে যাবে, এই সময়টুকু তুমি যদি আমার মায়ের খেয়াল রাখো তাহলে খুব ভালো হয়। স্টেফিও ম্যানুয়েলের কথাতে রাজি হয়ে যায়। সিন পরের দিন সকালে শিফট হলে দেখা যায় ম্যানুয়েল বাড়ি থেকে বেরোনোর আগে তার আঙ্কেল রয়ের কাছ থেকে আনা কিছু ট্যাবলেট টেবিলের উপরে থাকা জুসের সঙ্গে মিশিয়ে দেয়। এরপর সে স্টেফিকে বলে, তুমি ঠিক 10টার সময় মাকে এই জুসটা খাইয়ে দিও। ম্যানুয়েল সেখান থেকে চলে গেলে স্টেফি ঠিক 10টার সময় তার মাকে জুস খাওয়াতে আসে। তবে ম্যানুয়েলের মা কোনোভাবেই জুসটা খেতে চাইছিল না, যার কারণে স্টেফি বাধ্য হয়ে ম্যানুয়েলকে ফোন করে এবং এই ব্যাপারটা জানায়। তখন ম্যানুয়েল তাকে বলে, তাহলে এক কাজ করো, মায়ের সামনে বসে আগে তুমি এক গ্লাস জুস খাও, তারপর মাকে দাও, দেখবে মা খেয়ে নেবে। এরপর ম্যানুয়েলের কথা মতোই স্টেফি তার মায়ের সামনে বসে এক গ্লাস জুস খায়। এরপর আরও এক গ্লাস জুস গড়িয়ে সে গ্রেসিকে খেতে দেয়। আর দেখা যায় গ্রেসি আর কোনো কিছু না বলে সেই জুসটা খেয়ে নেয়। অন্যদিকে প্রিয়া গ্রেসির সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে আসে, কারণ সে জানতে পেরেছিল আজ ম্যানুয়েল তার বাড়িতে নেই। প্রিয়া স্টেফিকে বলে, আসলে ম্যানুয়েলের আয়রনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমার স্বামী বলেছিল তাকে আয়রনটা দিয়ে আসতে। আর এইভাবেই সে স্টেফিকে বিভিন্ন রকমের বাহানা দিয়ে গ্রেসির সঙ্গে কথা বলার জন্য বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রিয়া গ্রেসিকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু গ্রেসি তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। অন্যদিকে স্টেফির এই সময় মনে পড়ে ম্যানুয়েল তাকে বলেছিল গ্রেসি কারো সঙ্গে বেশি কথা বললে তার শরীর খারাপ হতে পারে, আর এই কারণেই প্রিয়া যাতে তাড়াতাড়ি চলে যায় তাই সে প্রিয়াকেও এক গ্লাস জুস খেতে দেয়। অন্যদিকে দেখা যায় রয় ম্যানুয়েলের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে এবং সে প্রিয়াকে তার বাড়ির ভিতরে ঢুকতে দেখে সাথে সাথেই ম্যানুয়েলকে ফোন করে ব্যাপারটা জানায়। ম্যানুয়েল এটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। এরপর সে কিছুটা ভাবনা চিন্তা করে অ্যান্থনিকে ফোন লাগায় এবং তাকে বলে, তুমি আমার মাকে দেখাশোনার জন্য যে নার্সটার কথা বলেছিলে আমাকে তার ফোন নাম্বারটা দিতে পারবে? আমার খুব আর্জেন্ট তার সঙ্গে কথা বলা দরকার। তখন অ্যান্থনি তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি। এরপর অ্যান্থনি প্রিয়াকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? প্রিয়া বলে, আমি একটু বাইরে এসেছি। তখন অ্যান্থনি তাকে বলে, দ্রুত বাড়িতে যাও আর আমার পুরনো মোবাইলে থাকা সেই নার্সের নাম্বারটা আমাকে দাও। তাই প্রিয়া অল্প কিছুটা জুস খেয়ে তার বাড়িতে চলে আসে। অন্যদিকে যেহেতু স্টেফি এবং গ্রেসি দুজনেই জুসটা খেয়েছিল তাই তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর যখনই রয় এটা জানতে পারে তখন সে গ্রেসিকে তার গাড়িতে করে তুলে নিয়ে যায়। আর এর ঠিক কিছুক্ষণ পরেই দেখা যায় রেল লাইনে একজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। অন্যদিকে স্টেফি ঘুম থেকে ওঠার পর দেখে গ্রেসি বাড়িতে নেই। তখন সে খুব চিন্তায় পড়ে যায় এবং সাথে সাথেই ম্যানুয়েলকে ফোন করে। ম্যানুয়েল এটা জানা মাত্রই দ্রুত পুলিশ স্টেশনে তার মায়ের মিসিং কমপ্লেন লেখায়। পুলিশ তখন ম্যানুয়েলকে জানায় কিছুক্ষণ আগেই রেললাইন থেকে এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। এরপর পুলিশ যখন ম্যানুয়েলকে সঙ্গে নিয়ে সেই ডেড বডি তার কাছে যায় তখন ম্যানুয়েল লক্ষ্য করে সেটা তার মা নয়। মায়ের নিখোঁজ হওয়ার খবর শুনে ডায়না নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসে। এদিকে প্রিয়া বাড়িতে বসে ম্যানুয়েলের কথাই ভাবতেছিল। সে মনে করে যেদিন রসি নিখোঁজ হয়েছিল সেদিন ম্যানুয়েল তার স্বামীকে ফোন করে নার্সের নাম্বার চেয়েছিল। তাই ব্যাপারটা ভালোভাবে জানার জন্য প্রিয়া ব্লেসি নামের সেই নার্সকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে ম্যানুয়েল নামের কোনো ব্যক্তি তার মাকে দেখাশোনার জন্য তাকে কিছু বলেছিল কিনা। কিন্তু ব্লেসি তখন তাকে বলে, না তো, ম্যানুয়েল নামের কোনো ছেলে আমাকে ফোন করেনি। এটা শুনে প্রিয়া একদম শিওর হয়ে যায় যে গ্রসির নিখোঁজ হওয়ার পেছনে ম্যানুয়েলেরই হাত আছে। কিন্তু প্রিয়া এটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ম্যানুয়েল কিভাবে জানতে পারলো। ওই সময় আমি তার বাড়িতেই ছিলাম, তাই সে সন্দেহ করে ম্যানুয়েল হয়তো একা নেই, তার সঙ্গে আরও অনেকেই জড়িত আছে। এদিকে দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেছে, ম্যানুয়েলের মা এখনো নিখোঁজ। এলাকার কোনো সিসিটিভি ফুটেজেই ম্যানুয়েলের মাকে দেখা যায়নি। কেউ বুঝে উঠতেই পারছিল না একটা মহিলা দিন দুপুরে কিভাবে নিখোঁজ হয়ে গেল। এদিকে ডায়না কাউকে একটা ফোন করে বলে সে তার জমিটা বিক্রি করে দেবে এবং আগামীকালের মধ্যেই নিউজিল্যান্ড ফিরবে। এই সময় প্রিয়া সেখানে এসে ডায়নাকে বলে, হয়তো চাকরির জন্য আমাকেও নিউজিল্যান্ড যেতে হতে পারে, তাই তোমার নাম্বারটা আমাকে দিলে খুব ভালো হয়। ডায়না প্রিয়াকে তার নাম্বারটা দিয়ে দেয়। এরপর ডায়না বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে নিউজিল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেই রাতেই প্রিয়ার ঘুমানোর সময় কিছু একটা মনে পড়ে, তাই সে জানালা দিয়ে বাড়ির বাইরে তাকাতেই ওপরের একটা রুমে ম্যানুয়েলের মাকে দেখতে পায়। তবে দ্বিতীয়বার ঘুরে তাকালে সে সেখানে কাউকেই আর দেখতে পায় না। তাই প্রিয়া সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক ম্যানুয়েলের বাড়িতে গিয়ে খোঁজ করবে। রাতে ম্যানুয়েল বাড়ি থেকে বের হলে প্রিয়া লুকিয়ে লুকিয়ে ওই বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার প্রতিবেশী দুজন মহিলাকে ম্যানুয়েল আসছে কিনা সেদিকে নজর রাখতে বলে। প্রিয়া ধীরে ধীরে বারান্দার রেলিং ধরে ওপরে ওঠে এবং জানালা দিয়ে রুমের ভেতরে তাকায়। এই সময় ঘরের ভেতরে থাকা ম্যানুয়েলের পার্টনার জন প্রিয়াকে দেখে বেশ ভয় পেয়ে যায়। তবে একটু পরেই সে বুঝতে পারে প্রিয়া তাকে দেখতে পাচ্ছে না, কারণ ওই জানালার ভেতর থেকে সবকিছু দেখা গেলেও বাইরে থেকে কোনো কিছু দেখা যায় না।
এরপর এই ব্যাপারটা জন দ্রুত ম্যানুয়েলকে ফোন করে জানায়। তাই ম্যানুয়েল পুনরায় তার বাড়ির দিকে আসতে শুরু করে। ম্যানুয়েলকে ফিরে আসতে দেখে প্রতিবেশী দুই মহিলা প্রিয়াকে বারবার করে বলে যে কোনো প্রকারে তার বাড়িতে ফিরে আসতে। তবে প্রিয়া কোনো রকমে ওই বাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেও ম্যানুয়েল তাকে দেখে ফেলে। ম্যানুয়েল তাকে জিজ্ঞাসা করে, তুমি এভাবে কেন আমার বাড়িতে উঁকিঝুঁকি মারছো? প্রিয়া তখন তাকে বলে, আগামীকাল রাতে আমি তোমার মাকে তোমার বাড়িতে দেখেছি, আর সেটা দেখার জন্যই আমি তোমার বাড়িতে এসেছিলাম। তখন ম্যানুয়েল তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার মা 2 সপ্তাহ ধরে নিখোঁজ, তাই দ্বিতীয়বার যেন প্রিয়া এমন কোনো কাজকর্ম না করে। ম্যানুয়েল ঘরে প্রবেশ করে জনকে বলে তারা লাশটাকে কোনো একটা জমিতে পুঁতে রাখতে চেয়েছিল, কিন্তু তার এই ভুলভাল এক্সপেরিমেন্টের কারণেই তারা যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারে। এদিকে প্রিয়ার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল। সে ভাবে, ম্যানুয়েলকে আমি বাইরে যেতে দেখে তার বাড়িতে প্রবেশ করেছিলাম, কিন্তু ম্যানুয়েল কিভাবে জানলো যে আমি তার বাড়িতে এসেছি? কেউ নিশ্চয়ই ম্যানুয়েলকে বাইরে থেকে সাহায্য করছে। সেই রাতেই সে লক্ষ্য করে ম্যানুয়েল বস্তা ভর্তি কিছু জিনিস দেওয়ালের একপাশে সাজিয়ে রাখছিল। এই ব্যাপারটা প্রিয়ার মনে আরো সন্দেহের সৃষ্টি করে। তাই সে ওই বস্তাগুলোর ভেতরে কি আছে তা জানার জন্য একটা প্ল্যান তৈরি করে। আর প্ল্যান মতোই পরের দিন সকালবেলায় তার 2 জন প্রতিবেশী মহিলাকে ওই বাড়িতে পাঠায়। তবে তারা বস্তাগুলোকে ভালোভাবে দেখলেও সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু বস্তার পেছনে দেওয়ালে লাল রঙের কিছু দেখতে পায়, যেটাকে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাই ওই মহিলা দেওয়ালে ওটা কি লেগে আছে সেটা জানার জন্যই একটা ইঁট দিয়ে ওটার উপরে ঘষতে শুরু করে। ঠিক এই সময় জন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলে তারা 2 জন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এর কিছুক্ষণ পরেই জানা যায় পুলিশ ম্যানুয়েলের মাকে খুঁজে পেয়েছে। তবে এই ব্যাপারটা প্রিয়ার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়। এরপর ম্যানুয়েল তার সমস্ত প্রতিবেশীকে বলে কালকেই তারা এখান থেকে চলে যাবে, কারণ এই জায়গাটা তার মায়ের জন্য নিরাপদ নয়। এরপর প্রিয়া ম্যানুয়েলের মা গ্রসির কাছে এসে বলে, আমি ভালোভাবেই জানি আপনার অ্যালজাইমারের কোনো রোগ নেই। আপনি যদি কোনো বিষয় নিয়ে ভয় পেয়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন। তবে গ্রসি প্রিয়ার কোনো প্রশ্নের উত্তর দেয় না। ঠিক এই সময় ম্যানুয়েল রুমে চলে আসায় প্রিয়া সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। প্রিয়া ওই বাড়ি থেকে বাইরে এসে ডাইনাকে মেসেজ করে বলে তার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তবে দেখা যায় ডাইনার ফোনটা রয়েছে ম্যানুয়েলের কাছে। ম্যানুয়েল প্রিয়ার পাঠানো ওই ভয়েস মেসেজটা শুনে নেয়। পরের দিন ম্যানুয়েল তার মাকে নিয়ে এই বাড়িটা ছেড়ে চলে যায়। অন্যদিকে প্রিয়া এবং স্টেফি সেই কোম্পানিতেই তাদের সেকেন্ড ইন্টারভিউটা দেওয়ার জন্য চলে আসে। তবে প্রিয়াকে তখনও বেশ চিন্তিত মনে হচ্ছিল। সে ডাইনাকে বারবার ফোন করতে থাকে। ডাইনা ফোনটা রিসিভ না করায় প্রিয়ার কিছুটা সন্দেহ হয়। তাই সে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিশন নাম্বারে ফোন করে, আর সেটাতে ফোন করার পর সে বুঝতে পারে ডাইনা এখনো নিউজিল্যান্ডে যায়নি। অন্যদিকে ম্যানুয়েল ডাইনার ফোন এবং পাসপোর্ট আগুনে পুড়িয়ে ফেলে। এদিকে প্রিয়া ডাইনার ইনস্টাগ্রাম আইডি চেক করলে সেখানে তার অদিতি নামের এক বান্ধবীর ছবি দেখতে পায়। এদিকে দেখা যায় অদিতিও ডাইনার খোঁজে নিউজিল্যান্ড থেকে ইন্ডিয়াতে চলে এসেছে। অদিতি ম্যানুয়েলকে ফোন করলে সে তাকে অ্যাড্রেস দিয়ে বলে যে কোনো ট্যাক্সি ভাড়া করে এই জায়গাতে চলে আসতে। সাথে সাথেই অদিতি একটা ট্যাক্সি ভাড়া করে ম্যানুয়েলের পাঠানো সেই লোকেশনে চলে আসে। এরপর ম্যানুয়েল অদিতিকে ডাইনার সঙ্গে দেখা করানোর জন্য গাড়িতে করে ফার্ম হাউসে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে অদিতি ম্যানুয়েলকে ডাইনার কথা জিজ্ঞাসা করলে ম্যানুয়েল তাকে মিথ্যে আশ্বাস দিয়ে বলে ডাইনা তার মায়ের কাছেই আছে, তাই তাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই। অদিতি ম্যানুয়েলকে বলে ডাইনা আমাকে ফোন করে বলেছিল সে এয়ারপোর্টে পৌঁছে গেছে, তবে তার কিছুক্ষণ পর থেকেই তার ফোনটাও লাগছে না। তখন ম্যানুয়েল তাকে বলে আর একটুক্ষণ ওয়েট করো, ফার্ম হাউসে গেলেই তুমি ডাইনাকে দেখতে পাবে। এই সময় ম্যানুয়েলের একটা কল আসলে সে গাড়ি থেকে নেমে কলটা রিসিভ করে। আর ঠিক এই সময় অদিতির ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটিতে লেখা ছিল ডাইনা কি নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। অদিতি তখন তাকে রিপ্লাই দিয়ে বলে না, ডাইনা কেরালায় আছে। ম্যানুয়েল আমাকে ডাইনার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছে। এই সময় অদিতি তাকে বুদ্ধি করে নাম্বার পাঠালে প্রিয়া তাকে ফোন করে বলে ডাইনা আমাকে বলেছিল সে নিউজিল্যান্ড পৌঁছে গেছে। অদিতি বলে ডাইনা নিউজিল্যান্ড আসার আগে প্লেনের টিকিটটা ক্যান্সেল করেছিল। আসলে ম্যানুয়েল তাকে ফোন করে বলেছিল সে মাকে খুঁজে পেয়েছে, তাই মাকে দেখার জন্য ডাইনা পুনরায় বাড়িতে ফিরে আসে। অদিতি প্রিয়াকে একটা ভিডিও পাঠায়, যে ভিডিওতে ম্যানুয়েলের মা ডাইনাকে বলেছিল বাড়িতে ফেরত আসতে। এই ভিডিওটা দেখে প্রিয়ার কিছুটা সন্দেহ হয়। সে মনে করে যেখানে ম্যানুয়েলের মা সমস্ত কিছু ভুলে যেত, সে কিভাবে ডাইনার নিউজিল্যান্ড যাওয়ার কথা মনে রেখেছে। তাই সাথে সাথেই প্রিয়া ওই ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে নিজের গাড়িতে চলে আসে এবং অদিতিকে মেসেজ করে বলে যে কোনো প্রকারে ম্যানুয়েলের কাছ থেকে পালিয়ে যেতে। তবে অদিতি কিছু বুঝে ওঠার আগেই ম্যানুয়েল তাকে একটা স্প্রে দিয়ে অজ্ঞান করে দেয়। আসলে ম্যানুয়েলের মা তাকে ফোন করে বলেছিল সে ডাইনাকে যেভাবে মেরেছে ঠিক সেইভাবে তার বান্ধবীকেও মেরে ফেলতে। এরপর প্রিয়া অদিতির সঙ্গে দেখা করার জন্য ম্যানুয়েলের দোকানে এসে ওয়েট করতে থাকে। এরপর প্রিয়া বিল পরিশোধ করতে গেলে সেই টেবিলের উপরে একটা কার্ড দেখতে পায়।
ওই দোকানেরই একজন সদস্য তখন প্রিয়াকে জানায় তাদের এই রেস্টুরেন্টের আরও একটা নতুন শাখা তৈরি হয়েছে, যেটা পরের সপ্তাহেই উদ্বোধন হবে। প্রিয়ার তখন ব্যাপারটা কিছুটা সন্দেহজনক মনে হয়। সে ওই কার্ডে থাকা অ্যাড্রেসটাকে ফলো করে ওই ফার্ম হাউসের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই একজন ফরেন্সিক কর্মকর্তা প্রিয়াকে ফোন করে বলে সে যেই স্যাম্পেলটা তাকে পাঠিয়েছিল সেই স্যাম্পেলের মধ্যে সে অ্যাসিড এবং হিউম্যান সেল পেয়েছে। তুমি যত দ্রুত সম্ভব পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করো। প্রিয়া এই কথাটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়, তাই সে কন্ট্রোল রুমে ফোন করে পুলিশকে পুরো ব্যাপারটা জানায়। এরপর প্রিয়া ওই রেস্টুরেন্টে ঢোকার চেষ্টা করে। সে ওই ফার্ম হাউসে থাকা ফ্যানের ফাঁকা অংশ দিয়ে ভেতরে তাকালে ভেতরে অদিতিকে দেখতে পায়। অদিতি সেখানে সেন্সলেস অবস্থায় পড়েছিল, আর ম্যানুয়েল এবং জন মিলে তাকে মারার প্ল্যান তৈরি করছে। এই সময় প্রিয়া সেখান থেকে নামতে গেলে সজোরে শব্দ হয়, যেটা দেখে ম্যানুয়েল বুঝে যায় ফার্ম হাউসে কেউ না কেউ প্রবেশ করেছে। এদিকে প্রিয়া ভয়ে দৌড়ে গিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঠিক এই মুহূর্তেই ম্যানুয়েল তার গাড়ির ওপরে এসে সজোরে আঘাত করতে থাকে। তাই প্রিয়া কিছুটা নিরুপায় হয়ে গাড়ি স্টার্ট করে সোজা দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। ফলে গাড়ির ওপরে থাকা ম্যানুয়েল বেশ বাজেভাবে আহত হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর প্রিয়া ওই রুমের ভেতরে প্রবেশ করে অদিতিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা ফ্রিজের ভেতর থেকে তাকে উদ্ধার করে। ঠিক এই মুহূর্তে সেখানে ম্যানেলের ফোনটা বেজে ওঠে, আর এই ফোনটা করেছিল গ্রেসি। প্রিয়া ফোনটা রিসিভ করতেই গ্রেসি ম্যানেলকে জিজ্ঞাসা করে অদিতিকে মেরে ফেলেছ? তখন প্রিয়া তাকে উত্তর দিয়ে বলে দুর্ভাগ্যবশত তোমার প্ল্যানটা সফল হয়নি। আমি সবকিছুই বুঝতে পেরে গেছি। এখন তোমাদের যা কিছু বোঝার সবকিছু পুলিশ বোঝাবে। এর পরের দিন সকালেই দেখা যায় পুলিশ সেখানে এসে ম্যানুয়েল গ্রসি এবং জনকে অ্যারেস্ট করে। আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। ডায়না এবং অদিতি একে অপরকে ভালোবাসত। তারা খুব তাড়াতাড়ি বিয়ে করে একটা মেয়েকে অ্যাডপ্ট করবে ঠিক করেছিল। ডায়নার মা মনে করে তার মেয়ে যদি এইসব করে তবে তাদের বংশের নাম খারাপ হবে। তাই ম্যানুয়েলের মা ঠিক করে সে নিজের মেয়েকেই হত্যা করবে। আর তারপরেই তারা এই সবকিছু প্ল্যান বানায়। আর সেদিন ম্যানুয়েল জুসে ঘুমের ঔষধ মেশায়নি। স্টেফি যখন ম্যানুয়েলকে ফোন করে গ্রেসির জুস না খাওয়ার কথাটা জানাচ্ছিল, তখনই গ্রেসি লুকিয়ে ওই জুসে ঘুমের ঔষধটা মিশিয়ে দেয়। তাই ওই জুস খেয়ে শুধুমাত্র স্টেফি ঘুমিয়ে পড়েছিল। এরপর গ্রেসি বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে রায়ের গাড়িতে গিয়ে উঠে পড়ে এবং সবশেষে তারা ডায়নাকে মেরে তার বডিটাকে একটা জলের ট্যাঙ্কির ভেতরে ঢুকিয়ে সেটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে দেয়। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।